আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আই এডুকেশনের পক্ষ থেকে কিন্তু আমরা হচ্ছে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, সো সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে কিন্তু তোমাদের হচ্ছে জীববিজ্ঞানের উপর দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। সো সবাই হচ্ছে একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে নিব, কারণ হচ্ছে কি আজকের ক্লাসটাতে কিন্তু আমরা রক্ত সঞ্চালন এই পুরা জিনিসটাকে নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। রক্ত সঞ্চালনটাকে কিভাবে ভালো করবা এটা হচ্ছে কিন্তু আজকের ক্লাসে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো সবাই হচ্ছে দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে নাও। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তোমরা অনেকে যুক্ত হয়ে নিচ্ছ, তো সবাই হচ্ছে যুক্ত হয়ে নাও, তারপরে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে নিক, আমরা ওয়ান টাইমে চলে এসেছি। তো সবাই যুক্ত হয়ে পরে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও ক্লাসে যে মহসিন বিশু ভাইয়া চলে আসছে, আজকে হচ্ছে তোমাদের ক্লাসটা হবে। সো রক্ত সঞ্চালনের ক্লাসটা করতে যারা চাও তারা দ্রুত হচ্ছে চলে আসো। কে কোথা থেকে ক্লাস দেখতেছো, সবাই শুনতে পাচ্ছ কিনা এটা হচ্ছে সবাই জানায় দাও, সবকিছু ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। ঠিক আছে, ওকে। সো আমি একটু দেখি যে সবকিছু ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবো ভাইয়াকে যে শুনতে পাচ্ছি কিনা ঠিকঠাক মতো কথা এবং বুঝতে পারছি কিনা, তাহলে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটা শুরু করে দিব আজকে। তো সবাই একটু দ্রুত জানাবে যে সবাই হচ্ছে কথা শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে ক্লাসটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, তাহলে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটা এটা হচ্ছে কিন্তু শুরু করে দিব। ঠিক আছে, ওকে। তো কে কোথা থেকে দেখতেছো, সবাই শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা এটা আমাদেরকে জানাও। ওকে, তারপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব। আজকে কিন্তু হচ্ছে তোমরা যে কোনটা বলতো যে রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। সো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এখান থেকে তুমি হচ্ছে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। সো এই আর কি, তো চলো শুরু করি, আর বেশি কথা বলবো না, চলো শুরু করি। সো ফার্স্টে হচ্ছে আমরা যে ক্লাসে হচ্ছে উপস্থিতি তোমাদের যে ওয়াল ক্লিয়ার, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। উপস্থিতি তোমাদের এত কমে যাচ্ছে, আমরা তোমাদেরকে ফ্রিতে এত কিছু দিচ্ছি, তারপরে যদি তোমাদের উপস্থিতি কম থাকে তাহলে কিভাবে হবে? আচ্ছা দেখো, ডিসিইউ এন্ড ট্রুয়েন্ট টাইম বায়োলজি, হ্যাঁ, ডিসিইউ এন্ড সেকেন্ড টাইমের বায়োলজি ক্লাস আজকে মূলত তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, তোমাদের মহসিন বিশু স্যার। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কোনটা জানো, রক্ত সঞ্চালন। তার আগে একটা কথা বলে নেই, দেখো যে আমরা আমাদের আই এডুকেশন সায়েন্স যে ফেসবুক পেজটি আছে এটাও তোমরা ফলো দিয়ে রাখো, কারণ এখানে কিন্তু হচ্ছে আমরা আমাদের সায়েন্সের সবগুলো আপডেট দিয়ে থাকি। আই এডুকেশন পেজের পাশাপাশি এখানে কিন্তু আমরা সব ধরনের আপডেট দিয়ে থাকি। সো তোমরা হচ্ছে এটাতে তোমরা হচ্ছে ইয়ে করে রাখবা, ঠিক আছে, ফলো করে রাখবা। আচ্ছা তোমরা দেখো যে আমাদের কিন্তু প্রতিদিন ক্লাস চলতেছে, ঠিক আছে, প্রতিদিন ক্লাস চলতেছে। আজকে বুধবার জীববিজ্ঞান ক্লাস চলতেছে, বৃহস্পতিবার রসায়ন আছে, আবার শুক্রবারে আমার সাথে আবার জীববিজ্ঞান লাস্ট ক্লাস হবে। সো চলো শুরু করি। সো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক যে ব্যাচটা আছে এই ব্যাচটাতে হচ্ছে কিন্তু আমাদের রানিং ভর্তি চলতেছে, তোমরা পেজে যোগাযোগ করতে পারো। তো প্রথম প্রশ্ন চলে এসেছে, মানব দেহে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং হচ্ছে আমি চ্যাপ্টারটাকে তোমাদেরকে এত ভালো করে দেখাই দিব যে এখান থেকে যাই আসুক না কেন তুমি পারবা। ঠিক আছে, চ্যাপ্টারটাকে এমন করে দেখাই দিব যে তোমরা এখান থেকে যাই আসুক না কেন তোমরা কিন্তু পারবা। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই হচ্ছে দ্রুত জয়েন করে নাও এবং হচ্ছে ফ্রেন্ডদেরকে ক্লাসটি মেনশন করে দাও
এবং হচ্ছে তোমরা যে শেয়ার করে দাও সবার সাথে ক্লাসটি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা হচ্ছে চলে যাই আমাদের প্রথম স্লাইডে। যে এখানে আমাদের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি দেখো তো, ডিসিউ এন্ড সেকেন্ড টাইমে জিওয়াল ক্লিয়ার ভাইয়া আমার সামনে এইচএসসি এক্সাম, আমি কি এই ক্লাস করতে পারবো? জি, এসএসসি এইচএসসি সবার জন্য, বায়োলজি ব্যাপারটা হচ্ছে সবাই করতে পারবে, বুঝছো? স্বর্ণা জান্নাত বায়োলজি ক্লাসটা হচ্ছে সবাই করতে পারবা, কারণ বায়োলজিতে আসলে একই টাইপের প্রশ্নই হয়। সো যেটাই করো না কেন সেইটা তোমার কাজে লাগবে, ঠিক আছে? কারণ বায়োলজি তো আসলে থিওরিটিক্যাল ব্যাপার, সো পড়াশোনার ব্যাপার, ওরকম অ্যাডমিশন কেন্দ্রিক বা এ কেন্দ্রিক অত বেশি ডিফারেন্স কিছু হয় না, ঠিক আছে? সো তুমি এই একই ক্লাস হবে, একই মানে সুবিধা পাবে ক্লাস করলে, এই আর কি। সো প্রথম যে প্রশ্নটা এখানে দেখো, খেয়াল করো যে তোমরা প্রথম যে এখানে প্রশ্ন আসছে যে এটা হচ্ছে মানব দেহের রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত, ঠিক আছে? মানব দেহের রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত, দেখছো? এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছিল। তাহলে দেখো, খেয়াল করো, পিএইচ মানে কি বলো তো? পিএইচ মানে হচ্ছে কি বলো? পিএইচ মানে হচ্ছে কি বলো তো? পাওয়ার অফ হাইড্রোজেন। হ্যাঁ, পাওয়ার অফ হাইড্রোজেন। তোমরা পিএইচ সম্পর্কে পড়ো, তাই না? সবাই কেমিস্ট্রিতে পড়ছো না পিএইচ সম্পর্কে? কেমিস্ট্রিতে পিএইচ সম্পর্কে পড়ছো, তাই না? তো রক্তের পিএইচটা কত সবাই অ্যানসার করো। হ্যাঁ, রাফিয়া হোসেন নির্জনা হাইলাইট করে দিয়েছে, ভেরি গুড। ওকে, সো সবাই হচ্ছে ইয়ে করো, যে অ্যানসার দাও, ঠিক আছে? তোমরা যারা আসো তারাই হচ্ছে যে অ্যানসার দিলে আমি হবে। সাউন্ড ঠিক করব, সাউন্ড ঠিক নাই। মানে কি বলো তো, পিএইচ মানে হচ্ছে কি বলো? পিএইচ মানে হচ্ছে কি বলো তো? পাওয়ার অফ হাইড্রোজেন। হ্যাঁ, পাওয়ার অফ আচ্ছা, ওকে, সবাই একটু ওয়েট করো, আমি এটা চেক করি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো, কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, খেয়াল করো যে পিএইচ যেটা আছে, পিএইচ মানে হচ্ছে কি পাওয়ার অফ হাইড্রোজেন। তোমরা জানো পিএইচ এর কিন্তু একটা ভ্যালু থাকে, তাই না? পিএইচ কত থেকে কত হয় বলো তো? পিএইচ হচ্ছে কিন্তু 0 থেকে কত থেকে বলো? 0 থেকে 14 হয়, 0 থেকে 14 এইটার মধ্যে কিন্তু পিএইচটা থাকে। তার মধ্যে যদি কোনোভাবে পিএইচ এর ভ্যালুটা হচ্ছে 7 হয়, কত হয়? পিএইচ এর ভ্যালু যদি 7 থাকে, এই মাঝামাঝি ধরো 7, এই 7 অবস্থাটাকে আমরা কিন্তু বলি হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? 7 অবস্থাকে আমরা কি বলি হচ্ছে নিউট্রাল বলি। এই অবস্থাটাকে কি বলি? নিউট্রাল। তার মানে এইটার আগে যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, 7 এর আগে যেটা থাকে এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি অ্যাসিডিক, অ্যাসিডিক বা অ্যাসিড, অম্লীয়, যেটাই বলি। আর 7 এর পর থেকে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের বলি হচ্ছে বেস, তাই না? বেস মানে হচ্ছে কি ক্ষারীয়। তো রক্তের পিএইচটা কেমন থাকে? রক্ত হচ্ছে এমন একটা জিনিস, রক্ত হচ্ছে, আমরা রক্তের সংজ্ঞাটা এইভাবে বলি যে রক্ত ঈষৎ ক্ষারীয়। কেমন? ঈষৎ ক্ষারীয়, ঘন লবণাক্ত আঠালো চটচটে পদার্থ। কেমন? রক্ত ঈষৎ ক্ষারীয়, ঘন লবণাক্ত আঠালো চটচটে পদার্থ। সো রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। এই কথাটা কেন বলা হচ্ছে জানো? ঈষৎ ক্ষারীয় এই কথাটার মানেটা কি? এটা যদি আমি তোমাকে বুঝাই, দেখো, ঈষৎ ক্ষারীয়, ঠিক আছে? ঈষৎ ক্ষারীয় এটার মানেটা কি বলতো? ঈষৎ ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয় মানে হচ্ছে, দেখো, ঈষৎ বলতে বোঝায়, এটা বলতে বোঝা হচ্ছে কম, কম বা স্বল্প, স্বল্প বা অল্প, ঠিক আছে? যেটাই বলো না কেন, ঠিক আছে? তো ক্ষারীয় মানে কি? অল্প একটু ক্ষারীয় হয়, তার মানে 7 থেকে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো 7 থেকে কত বেশি হয়? মানবদের রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত? দেখো, রক্তের প্লাজমার পিএইচ এর কথা যদি চিন্তা করো, এভাবে লেখা যায় যে 7.35 থেকে 7.45। কিন্তু যদি বলা হয় যে রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত, তাহলে অ্যানসার হবে 7.4। তাহলে কত হবে অ্যানসার? 7.4। তাহলে মানবদের রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত হবে? 7.4, ঠিক আছে? ওকে, তাহলে এটার মান চলে আসছে কত? 7.4। ওকে, তোমরা অ্যানসার দিয়ে দিয়েছো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো চলো নেক্সট হচ্ছে আমরা দেখি যে মানবদেহের রক্তে রক্তরসের হার কত, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু সহজ আসে, অনেক কঠিন কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? তাহলে দেখো যে 2 নাম্বার যেটা আছে, মানবদেহের রক্তে রক্তরসের হারটা কত, ঠিক আছে? মানবদেহের রক্তে রক্তরসের হার কত? দেখো, আমরা যদি রক্তকে একটা একটা টেস্ট টিউবের ভেতরে নিব, ফার্স্টে কিসের ভেতরে নিব? টেস্ট টিউবের ভেতরে নিব। টেস্ট টিউবের ভিতরে যদি ব্লাড নেই, টেস্ট টিউবের ভেতরে আমরা ব্লাড নিলাম, ঠিক আছে? টেস্ট টিউবের ভেতরে আমরা ব্লাড নেওয়ার ফলে এই যে ব্লাডটাকে যদি আমরা একটা সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে নেই, কিসের ভেতরে দিব? এই ব্লাডটাকে আমরা যদি একটা সেন্ট্রিফিউগাল মেশিনে রাখি, ঠিক আছে?
ধরো টেস্ট টিউবে ব্লাড নিয়ে সেই ব্লাডটাকে আমরা একটা সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে রাখলাম। তো সেই এই ব্লাডটাকে যদি আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে দেই, সেন্ট্রিফিউগাল মেশিনের কাজটা কি 1 মিনিটে সে 3000 বার করে ঘুরে। সেরকম সেন্ট্রিফিউগাল মেশিনে আমরা 30 মিনিটের জন্য রাখি। সো 30 মিনিটে রাখলে কত হবে? 30 মিনিটে 3 ইনটু 30 মানে বার কিন্তু ঘুরবে। হ্যাঁ, 3 ইনটু 30,000 বার মানে 3000 বার ঘুরবে। ঘোরার ফলে এইটার হচ্ছে দুইটা অংশ হয়। কয়টা অংশ হয়? দুইটা অংশ হয়। কি কি অংশটা? একটাকে আমরা বলি হচ্ছে রক্ত রস, একটাকে আমরা বলি হচ্ছে কি রক্ত রসের একটা অংশ হয়, আর একটাকে বলি হচ্ছে আমরা যে রক্ত রস, আরেকটাকে বলি হচ্ছে রক্ত কণিকা। ঠিক আছে, আরেকটাকে বলি হচ্ছে রক্ত কণিকা। ঠিক আছে, তো রক্ত রস আর একটা রক্ত কণিকা। তো রক্ত রস যেটা, এটা তো একটা তরল অংশ। ঠিক আছে, তরল অংশ। আর কণিকা যেটা, এটা আসলে নিচের দিকে, কণিকাগুলো আসলে নিচের দিকে থাকে, বুঝছো? কণিকাগুলো নিচের দিকে থাকে, আর উপরের দিকে হচ্ছে তোমার তরল অংশটা থাকে। উপরের দিকে হচ্ছে তরল অংশটা থাকে। ঠিক আছে, তাহলে উপরে যেহেতু তরল অংশ থাকে, সো আমার এখানে প্রশ্নটা হচ্ছে মানবদেহের রক্ত রসের হার কত? ধরো 100% এর মধ্যে 100% এর মধ্যে রক্ত রসের হার কত আর রক্ত কণিকার হার কত, এইটা হচ্ছে প্রশ্ন। তো বলো তো কোনটা হবে? 1 এর বি, 2 এর বি। ওকে, বাকিরা বলো তো কি হবে ভাইয়া? ঠিক আছে, এই যে মানবদেহের রক্ত রসের হারটা কত হবে এটা বলো। মানবদেহের রক্ত রসের হার কত? মানবদেহের রক্ত রসের হার কত? তো তোমরা বলছো হচ্ছে কি 2 নাম্বারের হচ্ছে বি বলতেছো। হ্যাঁ, অনেকে অ্যানসার দাও নাই। তোমরা অ্যানসার কেন দিচ্ছ না? দেখো, রসের পরিমাণটা সবসময় কি থাকে? বেশি থাকে। সো তোমরা মনে রাখবে এইভাবে, কণিকা, কণিকা থেকে কয় কণিকা, কয় হচ্ছে কম। ঠিক আছে, তাহলে রক্ত রসের পরিমাণ, সরি রক্ত কণিকার পরিমাণটা হচ্ছে কি হবে? যে কম থাকবে, এটা হবে 45%। আর রক্ত রস যেটা থাকে এটা হচ্ছে থাকবে কত পার্সেন্ট? 55%। দেখো সহজ প্রশ্ন, কিন্তু এইগুলো কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, অতিরিক্ত উত্তেজনায় হ্যাঁ কিন্তু ভুল হয়ে যেতে পারে। সো এই জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে, খেয়ালে রাখতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তো যারা ক্লাস করতেছো, ক্লাসে একটু শেয়ার দিবা, ক্লাসে সবাই রিয়্যাক্ট দিবা, ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা এটা খেয়ালে রাখবা। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো, বলা হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের যে 3টা রক্তকণিকা আছে। কয়টা রক্তকণিকা আছে ভাইয়া? আমাদের 3টা রক্তকণিকা আছে। সো 3টা যে রক্তকণিকা আছে সেগুলো কি কি? সেইগুলো কি কি বলতো? যে একটা হচ্ছে আরবিসি। হ্যাঁ, আরবিসি মানে হচ্ছে কি বলো? আরবিসি মানে হচ্ছে, তো এটা হচ্ছে কি, রেড ব্লাড কর্পাসল, বা এটাকে আমরা কি বলতে পারি বলো না? যে এরিথ্রোসাইট বলতে পারি, তাই না? এরিথ্রোসাইট বা লোহিত রক্ত কণিকা, সো বা হিমাটিট, অনেকগুলো নাম আছে। তারপর আছে কি বলতো? ডাব্লিউবিসি আছে, ডাব্লিউবিসি আছে। ডাব্লিউবিসি কে আমরা বলি হচ্ছে লিউকোসাইট। কি বলি? লিউকোসাইট, লিউকোসাইট। ওকে, তারপরে আরো কি আছে? আরো কি আছে? তারপর হচ্ছে আমরা বলি যে অনুচক্রিকা, অনুচক্রিকা, অনুচক্রিকাকে কি বলতে পারি? থ্রম্বোসাইট। এখন এই যে অনুচক্রিকা আছে ভাইয়া, সো অনুচক্রিকা তো রক্ত জমাট বাঁধায়। আমরা জানি যে অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধায়। আর রক্ত জমাট বাঁধার যে কিছু ফ্যাক্টর আছে, রক্ত জমাট বাঁধার জন্য মোট ফ্যাক্টর আছে কয়টা জানো? কমেন্ট করো তো, বলো তো রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর কয়টা? মোট ফ্যাক্টর কয়টা রক্ত জমাট বাঁধার? মোট ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর কয়টা? তো রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর হচ্ছে কয়টা ভাইয়া? রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর কিন্তু হচ্ছে 13টা। কয়টা ভাইয়া? রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর হচ্ছে 13টা। রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর কয়টা? মোট ফ্যাক্টর হচ্ছে 13টা। তার মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে কয়টা? 4টা। প্রধান হচ্ছে কয়টা বলো? 4টা। সো এই 4টাকে আমরা এইভাবে মনে রাখি ভাইয়া, যে ফুল পড়ে টুপ করে। কি মনে রাখি বলো ভাই? যে ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে। সো ফুল পড়ে টুপ করে, সো ফুল পড়ে টুপ করে দিয়ে হচ্ছে আমরা এই যে 4টা যেটা আছে আমাদের, যে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর আছে এই 4টা, এই 4টাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, তো ফুল থেকে কি? ফুল থেকে মনে রাখবো হচ্ছে, ফুল থেকে হচ্ছে কি জানো? ফুল থেকে হচ্ছে এই যে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, হ্যাঁ, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ভাইয়া? পরে থেকে কি ভাইয়া? পরে থেকে হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। ঠিক আছে, প্রোথ্রম্বিন। আচ্ছা, তারপর হচ্ছে টুপ থেকে কি বলতো ভাইয়া? থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। আর করে থেকে কি ভাইয়া? করে থেকে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, করে থেকে কি? ক্যালসিয়াম আয়ন। তাহলে তুমি এখন খুঁজে বের করতে পারবা যে অনুচক্রিকা তো অবশ্যই রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন আছে, ফাইব্রিনোজেনের দরকার আছে, প্রোথ্রম্বিনের দরকার আছে, তার মানে ইনসুলিনের অবশ্যই দরকার নাই, ইনসুলিনের
দরকার নাই, বুঝতে পারছো আশা করি, তাই না? ওকে, সো পরবর্তী দেখি আমরা নেক্সট প্রশ্ন, যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোন রক্তকণিকাকে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয় ভাইয়া কোন রক্তকণিকাকে? এটা প্রশ্ন, যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোন রক্তকণিকাকে? বলো, যে আণুবীক্ষণিক সৈনিক কাকে বলি? বলো তো ভাইয়া, আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয় বলো? আণুবীক্ষণিক সৈনিক চাচ্ছি আমরা, কোনটাকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়? তো দেখো, যে আমরা জানি হচ্ছে এই যে ডাব্লিউবিসি যেটা আছে ভাইয়া, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল, এই হোয়াইট ব্লাড কর্পাসলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা কি বলি জানো? একটাকে আমরা বলি গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট বা গ্রানালোসাইট। সো গ্রানুলোসাইট মানে হচ্ছে, একটা হচ্ছে গ্রানুলোসাইট মানে কি জানো? দানাদার। আরেকটাকে বলি হচ্ছে একগ্রানুলোসাইট, একগ্রানুলোসাইট। জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস দেখো এই চ্যাপ্টারের, তোমার সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রস্তুতির জন্য, মানে এই যে ডিসিইউ এবং সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য মোটামুটি যা লাগে ক্লিয়ার হয়ে যাবে। রাফিজা আছে আমাদের সাথে, সোমায়া আন্নি আছে, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। ওকে, চলো দেখি সামনে একটু। সো দেখো, যে গ্রানা মানে হচ্ছে কি জানো ভাইয়া? গ্রানা মানে হচ্ছে দানা, ঠিক আছে? আর সাইট মানে তো কোষ। বায়োলজিতে মানে হচ্ছে, কোথাও যদি দেখো মানে হচ্ছে নেই, বুঝছো? মানে হচ্ছে নেই। সো গ্রানুলোসাইট যেটা আছে, গ্রানা মানে হচ্ছে দানা। সো দানাদার যেই শ্বেত রক্তকণিকা হচ্ছে দানাদার, সেটাকে বলা হয় গ্রানুলোসাইট। আর যেটা অদানাদার, এটাকে বলা হয় একগ্রানুলোসাইট। বুঝতে পারছো? সো দানাদারের ভেতরে যে এক্সাম্পল গুলো, এগুলো কিভাবে মনে রাখবো? দানাদার জিনিস কোনো কিছু কি হাতে নিলে ফিল করা যায় না, বলো অনুভব করা যায় না। সো গ্রানুলোসাইট যেগুলো আছে হাতে নিলে ফিল করা যায়। তার মানে দ্যাট মিন্স কি বোঝাতে যাচ্ছে এখানে? যে গ্রানুলোসাইট কোনগুলা? গ্রানুলোসাইট গুলা হচ্ছে কোনগুলা? যেগুলো লাস্টে ফিল থাকবে। যেমন এই যে বেজোফিল, হ্যাঁ, ইওসিনোফিল, আরো একটা যদি বলতাম নিউট্রোফিল। এই তিনটা হচ্ছে, এই যে লাস্টে যে ফিল আছে, বুঝছো ভাইয়া? যে লাস্টে যে ফিল আছে, এই ফিল থাকলে বোঝায় হচ্ছে কি? ফিল থাকলে, ফিল মানে এই যে ফিল করা, হ্যাঁ, যে অনুভব করবা হাতে দিয়ে, টাচ দিয়ে বোঝা যাচ্ছে যে এটা দানাদার। তার মানে ফিল থাকলে বুঝবা হচ্ছে গ্রানুলোসাইট কোনগুলো। এটা এমনও আসে প্রশ্ন, যে নিচের কোনটি গ্রানুলোসাইট বা নিচের কোনটি অ্যাগ্রানুলোসাইট, বা নিচের কোনটি দানাদার বা নিচের কোনটি দানাদার নয়, বা অদানাদার কোনটা, এরকম প্রশ্ন কিন্তু আসে। সো মনে রাখবা, যদি লাস্টে ফিল থাকে তার মানে বুঝবা এরা হচ্ছে কি? এরা হচ্ছে দানাদার, মানে গ্রানুলোসাইট। আর ফিল যদি না থাকে, তার মানে এই যে মনোসাইট আর লিম্ফোসাইট, এই দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে অদানাদার, এই দুইটা হচ্ছে কি? অদানাদার। এখন মনে রাখবা, নিম যারা আছে, নিম মানে হচ্ছে কি জানো? নিম মানে হচ্ছে এই যে নিউট্রোফিল আর মনোসাইট ভাইয়া, বুঝছো? নিউট্রোফিল আর মনোসাইট, নিম বা মনি, যেটাই মনে রাখো, এরা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, বুঝছো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে কারা? এই যে মনোসাইট আর নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। সো এখানে মনোসাইট তো কখনো অ্যানসার হবে না, ঠিক আছে? ইওসিনোফিল কি করে জানো ভাইয়া? অ্যালার্জিক সাড়াদানে কাজ করে, সো এটা হবে না। বেজোফিল হিস্টামিন হেপারিন ক্ষরণ করে, সো এটা হবে না। সো লিম্ফোসাইট যেটা আছে, লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইটকে বলা হয় কি ভাইয়া? আণুবীক্ষণিক সৈনিক। নেক্সট প্রশ্ন দেখো, 5 নাম্বার, ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি? বলতো এর ভেতরে কোনটা ক্লটিং ফ্যাক্টর 9 ভাইয়ারা? ওই যে 13টা ক্লটিং ফ্যাক্টর যেটা থাকে, তার মধ্যে প্রধান যে 4টা, এই 4টার মধ্যে থেকেই কিন্তু প্রশ্নটা বেশি আসে। সো বলো, যে ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি? এটা একটু বল, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি? বলো যে ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি? এই অপশনগুলো থেকে বলো যে ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি? দেখো, ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা না ভাইয়া? সো 13টা যে ক্লটিং ফ্যাক্টর থাকে, তার মধ্যে প্রধান হচ্ছে কয়টা? 4টা। আমরা দেখছি যে ফুল পরে টুপ করে, একটু আগে দেখছি যে প্রধান 4টা। সো সেই প্রধান 4টা কি? যে ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, হ্যাঁ, তারপর থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। সো এখানে ফাইব্রিনোজেন আছে, প্রোথ্রম্বিন আছে, থ্রম্বোপ্লাস্টিন আছে। তাহলে অ্যানসারটা কোনটা বলো তো ভাইয়া? অ্যানসারটা কোনটা বলো তো ভাইয়া? অ্যালবুমিন। অ্যালবুমিন তো হবে না, তাই না? বলো তো 5 এর হচ্ছে কত হবে বলো? সি হবে, ঠিক আছে? 5 এর কত হবে? সি হবে। ওকে, সো পরবর্তী প্রশ্ন দেখি আমরা, মানবদেহের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল প্রায় কত মাস? হ্যাঁ, দেখছো, এগুলো ভার্সিটিতে আসা প্রশ্ন, কিন্তু এমনই প্রশ্ন আসে, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, যে তোমার এবার চান্স হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমার জন্য যেটা ভালো সেটাই কিন্তু তোমার জন্য লেখা আছে।
সো অপেক্ষা করো, ধৈর্য ধরো, একটু পড়ো, দেখবে ইনশাআল্লাহ ভালোটাই তোমার হবে। ঠিক আছে? সো লোহিত রক্তকণিকা মানে আরবিসি। আরবিসি এর লাইফ স্প্যানটা কত? লাইফ স্প্যানটা কত? এই কতদিন বাঁচে আসলে? ঠিক আছে, কতদিন বাঁচে, লাইফ স্প্যানটা কত? তো সবাই জানো যে আমরা যে কয় মাস হবে বলো তো, এই চিন্তা করে বলো। ঠিক আছে, এই জিনিসটা অনেকে আবার দিন বলতে গেলে ঠিক বলে, আবার মাস বলতে গেলেও ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, সো কাউন্ট করে বলো দেখি যে কয় দিন বলো? 120 দিন, তাই না? 120 দিন পর পর নতুন রক্ত তৈরি হয়, তাই না? তাহলে 120 দিন, 120 দিন মানে হচ্ছে কয়টা, কয় দিন, মানে কয় মাস হয়? 2 মাস, 3 মাস, 4 মাস নাকি 5 মাস? বলো অ্যানসার দাও। 6 নাম্বার। সোমায়া আন্নি বলতেছে হচ্ছে 6 সি। ওকে, বাকিরা কি হবে বলো? সাবিকুন নাহার বলতেছো সি। ওকে, বাকিরা বলো ওরা কি ঠিক বলতেছে? রাফিজা হচ্ছেন ওকে, তাহলে কত হবে? 4 মাস। কত মাস? 4 মাস। তাহলে মানবদেহের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল প্রায় কত মাস ভাইয়া? মানবদেহের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল প্রায় হচ্ছে 6 মাস। ঠিক আছে, প্রায় হচ্ছে কত মাস? 6 মাস। তোমরা যারা ক্লাস করতেছো ভাইয়ারা সবাই একটা ক্লাসে রিঅ্যাক্ট দিবা। ঠিক আছে, আচ্ছা। তো আণবিক সৈনিক এটা আবার আসছে কেন? আণবিক সৈনিক বলা হয় কোনটাকে? ঠিক আছে, এটা তোমরা একটু আগে দেখছো, তাই না? আণবিক সৈনিক কাকে বলা হয়? এটা আবার বলতে পারবে তোমরা, এটা রিপিট করে ফেলছে। সো এটা তোমরা জানো যে নিউট্রোফিল ফিল আছে, এই নিউট্রোফিল এবং হচ্ছে কি মনোসাইট, নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল অ্যালার্জিক সাড়া দ্বারা কাজ করে, সো এটা অ্যানসার না। অনুচক্রিকা তো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, সো এটা অ্যানসার না। অ্যানসার কোনটা ভাইয়া? লিম্ফোসাইট। অ্যানসার কোনটা? লিম্ফোসাইট। ঠিক আছে, ওকে। পরবর্তী দেখি ভাইয়া 8 নাম্বার। মানবদেহের কার্ডিয়াক চক্রের সময়কালটা কত বলো তো? মানবদেহের কার্ডিয়াক চক্রের সময়কাল কত? তো কার্ডিয়াক চক্রের সময়কাল কত? যে আমরা যে 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, হ্যাঁ 60 সেকেন্ডে মানে 1 মিনিট মানে 60 সেকেন্ডে আমাদের যে হার্টটা হচ্ছে বিট করে কতবার বলো? হৃৎপিণ্ড বিট করে কতবার? 7 এর ডি বলছো সবাই, ভেরি গুড। 8 টা বলো, 8 নাম্বারটা বলো সবাই। ওকে, তো দেখো আমরা ধরি হচ্ছে হৃৎপিণ্ড 1 মিনিটে গড়ে 70 থেকে 75 বার বিট করে, 70 থেকে 75 বার হচ্ছে কি হৃৎপিণ্ড গড়ে বিট করে। তো 70 থেকে 75 বার হৃৎপিণ্ড বিট করে। ঠিক আছে, তো এইটার মধ্যে যদি আমরা 75 ধরে নেই আর ডিভাইড করে 60 করি, হ্যাঁ 60 ভাগ 75 করি, তাহলে কত হবে বলো? তাহলে হবে কত বলো? 0.8 সেকেন্ড হবে। কত হবে? 0.8 সেকেন্ড। তাহলে এই যে একবার হৃৎপিণ্ডের একবার সংকোচন প্রসারণ হইতে, একবার সিস্টল একবার প্রসারণ হইতে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হইতে সময় লাগে কত? 0.8 সেকেন্ড, তাই না? যে অল ইন দ্য সিস্টল, অল ইন দ্য ডায়াস্টল, নিলয় সিস্টল, নিলয় ডায়াস্টল, তাই না? সো একটা সিস্টল একটা ডায়াস্টল সংগঠিত হতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। এখন এই সিস্টল ডায়াস্টল দিয়ে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই। সো এই যে টাইমিং গুলো কেমনে মনে রাখবা, তো এই টাইমিং গুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াই দিই। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝছো ভাইয়া? এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো কেমন একটা ছোট বাচ্চা যখন আব্বা বলে তখন ডিরেক্ট সে আব্বা বলতে পারে না, এরকম বলে আব্বা। কি বলে? আব্বা। ঠিক আছে, কি বলে? আব্বা। ডিরেক্ট আব্বা বলতে পারে না, এরকম আব্বা। এই যে আব্বা যেহেতু বলছে, সো আব্বা আর নিচে দিয়ে দিব এসএসডিডি, হ্যাঁ মানে এসএস মানে সিস্টল, সিস্টল, ডায়াস্টল, ডায়াস্টল। তার মানে এই টাইমিং গুলো মনে রাখার জন্য যে এটিএম এর সিস্টলটা আসলে কত সময়, ভেন্ট্রিকুলার সিস্টলটা কত সময়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা কত সময়, এটিএম এর ডায়াস্টলটা কত সময়, এই টাইমিং গুলো মনে রাখার জন্য। বুঝতে পারছো ভাইয়া? সো টাইমিং গুলো মনে রাখার জন্য এখন এখানে আমরা কি দিয়ে দিব, যে এই যে দেখো যে আমরা বিজোড় সংখ্যাগুলো লিখে দিব 1 1 3 1 3 5 7। তাহলে আগে জাস্ট একটা করে পয়েন্ট দিয়ে দাও, তাহলে হয়ে গেল। কেমনে? যে এটিএম এর সিস্টলে তাহলে টাইম লাগে কত? 0.1 সেকেন্ড, হ্যাঁ সবগুলো সেকেন্ডে।
তাহলে তুমি দেখো এই যে অ্যাট্রিয়াম এর সিস্টলে 0.1 সেকেন্ড লাগে আর অ্যাট্রিয়াম এর ডায়াস্টলে কত লাগে দেখো 0.7 সেকেন্ড লাগে। তার মানে এই যে এই দুইটা মিলে কত 0.8 সেকেন্ড না, আবার এই দুইটা মিলেও কিন্তু 0.8 সেকেন্ড। কি বললাম জাস্ট আব্বা, একটা ছোট বাচ্চা যখন ছোটবেলায় প্রথম আব্বাকে ডাকে ও তো আব্বা বলতে পারে না, আব্বা। আর এস এস ডি ডি দিয়ে এইভাবে মনে রাখবো, ঠিক আছে? কারণ কি এটা বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে এই রিলেটেড প্রশ্ন, কিন্তু সবাই ভুলে যায় অডাসি নিডাসি এটা সেটা দিয়ে মনে রাখে, মনে থাকে না। সো এই জিনিসটা এই ট্রিক্সটা জাস্ট মনে রাখো, ভাইয়া সব জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা, ভাইয়ার কথা তোমার মনে পড়বে, ঠিক আছে? ওকে, সো চলো নেক্সট প্রশ্ন দেখি। যে বলা হচ্ছে এই যে ওইটাই আসছে, দেখো যে মানবদেহের অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত। দেখো এটার অ্যানসার আমি বলবো না, ঠিক আছে? এই যে অ্যাট্রিয়াম মানে এ মানে হচ্ছে অ্যাট্রিয়াম, এ মানে অ্যাট্রিয়াম, আর ভি মানে হচ্ছে ভেন্ট্রিকল। সো এই অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত এটা আমি বলবো না। তোমরা যারা বুঝছো সবাই, আশা করি যারা বুঝছো তোমরাই হচ্ছে অ্যানসারটা দিবা, আমার এটার অ্যানসার দেওয়া লাগবে না আশা করি, ঠিক আছে? কারণ তোমরাই এটা এইভাবে পড়েছো, মাত্র এটা তোমরা এটা পড়লা সুন্দর মতো করে। সো আশা করি তোমরা সবাই এটার অ্যানসার ভালো দিতে পারবা। সবাই দিয়ে দাও ভাইয়ারা 9 নাম্বার প্রশ্নের অ্যানসার সবাই করো। তোমরা যারা যারা আসো ক্লাস দেখতেছো সবাই 9 নাম্বারের অ্যানসার দিয়ে দাও, কারণ তুমি তো বুঝে গিয়েছো যে সিস্টেমটা কি, আভা তারপরে নিচে হচ্ছে এস এস ডি ডি দিয়ে করতে হবে, তাই না? ওকে, রাফিজা হোসেন নির্জনা বলছো 9 এর ডি এটিএমের সিস্টল। তাহলে ওই যে আভা লিখছিলাম এ ভি ভি এ আভা, তারপর হচ্ছে কি এস 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 ডি ডি, তার মানে এটা কত 1, এটা 3, এটা 5, এটা কত 7। তাহলে আগে পয়েন্ট দিয়ে দাও, পয়েন্ট দিয়ে দাও, তাহলে শেষ। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কত 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত 0.7 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা হয়ে গেল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল নাকি অ্যাট্রিয়ামের ডায়াস্টল কোনটা চাইছে? অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে কত অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে কত হবে বলো 0.1 সেকেন্ড। দেখছো এখনো তোমরা এটা কিন্তু ভুল করতেছো, বুঝতে পারছো যে এটা কত ইম্পর্টেন্ট ভাইয়া? এটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে ভাইয়া, কোনোভাবে এটা ভুল করা যাবে না। হ্যাঁ, এটা মাথায় রেখে তোমরা অবশ্যই প্রস্তুতি নিবা, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছো, সবাই উত্তর দিয়ে দাও। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, 9 নম্বরে সি সুমায়া আন্নি। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখি, হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত তাকে কি বলা হয়? দেখো আমাদের যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডর চারপাশে একটা আবরণ থাকে, ঠিক আছে? হৃৎপিণ্ডের চারপাশে কি থাকে? একটা আবরণ থাকে। সো হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে, এই আবরণটাকে কি বলা হয়? দেখো হৃৎপিণ্ড ব্যাপারটা হচ্ছে কি, কার্ডিয়া মানে বোঝায় হৃৎপিণ্ড। কার্ডিয়া বলতে কি বোঝায় ভাইয়া? কার্ডিয়া বলতে বোঝায় হচ্ছে তোমার হৃৎপিণ্ড। কার্ডিয়া সমান কি? হৃৎপিণ্ড। সো কার্ডিয়া হচ্ছে কি? হৃৎপিণ্ড আমরা বলছি কার্ডিয়া। সো এক বচনে এইটাকে আমরা কি বলি জানো? এক বচনে এইটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াম। কি বলি ভাইয়া এক বচনে? এক বচনে এই যে কার্ডিয়াকে আমরা এক বচনে বলতে পারি হচ্ছে কার্ডিয়াম। সো কার্ডিয়াম বলতে এই যে হৃৎপিণ্ডটাকে বোঝানো হচ্ছে ভাইয়া। সো কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড, এক বচনে এটাকে আমরা কি বলতে পারি? কার্ডিয়াম, ঠিক আছে? ওকে, তো এই যে কার্ডিয়া বা কার্ডিয়াম যেটাই তুমি বলো না কেন ভাইয়া, সো কার্ডিয়াম মানে একটা হৃৎপিণ্ডকে বোঝাইতে, আর পেরি বলতে বোঝায় ভাইয়া চারপাশের আবরণটাকে বোঝায়। তাহলে একটা হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণ, এই আবরণটাকে আমরা বলতে পারি ভাইয়া কি জানো? এই হৃৎপিণ্ডের চারপাশের আবরণটাকে আমরা বলতে পারি হচ্ছে পেরিকার্ডিয়াম। কি বলতে পারি ভাইয়া? এই হৃৎপিণ্ডের চারপাশের আবরণটাকে পেরিকার্ডিয়াম বলি। যদি অস্থির কথা চিন্তা করো ভাইয়া, পেরিঅস্টিয়াম। সেখানে এই অস্টিয়াম কিন্তু না, ঠিক আছে? পেরিটোনিয়াম, তরুণাস্থি না, হ্যাঁ, পেরিকন্ডিয়াম এইগুলা না, পেরিকার্ডিয়াম হবে। কি বলো? পেরিকার্ডিয়াম। 10 এর বি সাবিকুল। হ্যাঁ,
ভেরি গুড। সো ফুসফুসীয় ধমনী কি বহন করে? খুবই খুবই ইম্পর্টেন্ট এটাও ভাইয়া প্রশ্নটা, যে হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত, এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন তোমার চলে আসে। এই সকল প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এই সকল প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, এই যে ফুসফুসীয় ধমনী বহন করে, ফুসফুসীয় ধমনী বহন করে। সো এখন আমরা সবাই জানি, একটা জিনিস জানি ভাইয়া, কি জানি বলো ভাইয়া, যে হচ্ছে যে ধমনী কি করে বলো তো? ধমনী কি যুক্ত রক্ত পরিবহন করে? ধমনী হচ্ছে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, তাই না? আমরা এটা জানি যে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। হ্যাঁ, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর হচ্ছে আরেকটা কি ভাইয়া? আরেকটা হলো শিরা। এই শিরা কি রক্ত পরিবহন করে বলো তো ভাইয়া? শিরা কিন্তু হচ্ছে CO2 যুক্ত রক্ত পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে তোমার কি করে বলো ভাইয়া? পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কে? এই যে CO2, বুঝছো? সো CO2 কার্বন ডাই অক্সাইড, এটা আমরা জানি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস আছে যারা ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় তোমার হচ্ছে যে কি বলে যে ফুসফুসীয় তোমার শিরা, এদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। দেখো, ব্যাপার হচ্ছে যে এই যে দেখো, এখানে যে আমরা হাড়টাকে একটু অঙ্কন করলাম ছোট্ট করে, দেখো এখানে কি থাকে ভাইয়া? এখানে থাকে হচ্ছে তোমার, আচ্ছা জিনিসটা আমি একটা পেজ নিয়ে সুন্দর করে বুঝাই দিই। হ্যাঁ, নতুন একটা পেজ নিয়ে সুন্দর করে বুঝাই দিই, একটু ওয়েট করো। হ্যাঁ, এই যে পেজটাকে সেটআপ দিয়ে দেই, টিচিং ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখো ভাইয়া, এখন আমি এখানে কি বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? দেখো, এখন আমি তোমাদেরকে এখানে আমি জিনিসটাকে বুঝাই দেই। হ্যাঁ, তো খেয়াল করো, দেখো ধরো এইটা হচ্ছে আমার হার্ট, হৃৎপিণ্ড, জাস্ট বুঝার সুবিধার্থে, বুঝছো? এটা তো হৃৎপিণ্ডের মতো দেখতে না, কিন্তু বুঝার সুবিধার্থে, বুঝছো? সো এই হৃৎপিণ্ডে ধরো এইটা থাকে তোমার রাইট এট্রিয়াম, আলাদা কালার। দেখো, ধরো এখানে এই যেটা আছে এটা হলো রাইট এট্রিয়াম, এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন ভাইয়া ব্যাপারটা হচ্ছে যেটা, যে হৃৎপিণ্ডের উপরে আমরা এখানে আমাদের ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপরের অংশগুলোকে বলি বডির উপরের পার্ট, সুপিরিয়র পার্ট, আর নিচের অংশগুলোকে বলি বডির ইনফিরিয়র পার্ট বা নিচের পার্ট। সো বডির উপরের সমস্ত দূষিত যুক্ত রক্ত একদম ঊর্ধ্বদেশীয় মহাশিরা দিয়ে এখানে প্রবেশ করে, ঊর্ধ্বদেশীয় মহাশিরা দিয়ে প্রবেশ করে। নিচের সমস্ত রক্ত নিম্নদেশীয় মহাশিরা দিয়ে এই রাইট এট্রিয়ামে প্রবেশ করে। আরেকটা আছে যে করোনারি শিরা, এটাও হচ্ছে এই যে রাইট এট্রিয়ামে প্রবেশ করে, করোনারি ধমনী। হ্যাঁ, সো এখন এইখান থেকে যে এখানে সব কি আছে বলতো? কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কি হবে? এই যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এই দুইটা রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল। সো এখানে এই যে করোনারি শিরা বলো বা হচ্ছে আমাদের ঊর্ধ্বদেশীয় মহাশিরা বলো, নিম্নদেশীয় মহাশিরা বলো, যেটাই বলো, যেই শিরাই বলো না কেন, সব দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসলো। এখান থেকে এখানে যে ভালভটা থাকে, ট্রাইকাসপিড ভালভ থাকে। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলের মধ্যে ট্রাইকাসপিড ভালভ থাকে, আর লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মধ্যে বাইকাসপিড ভালভ থাকে। সেখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা এখানে চলে আসে। আসার পরে এই নিচ থেকে হচ্ছে এই যে নিচ দিয়ে যেটা বের হয়, এটাকে বলা হয় ধমনী, বুঝছো? একটা কথা আমি সবসময় মনে রাখতে বলি, যে হার্টের উপর দিয়ে, ধরো এইটা উপর, এটা হচ্ছে উপর আর হচ্ছে নিচ, উপর আর নিচ। তো মনে রাখবা যে হার্টের উপর দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে, হার্টের উপর দিয়ে কোনো কিছু প্রবেশ করলে সেটাকে আমরা বলবো হচ্ছে শিরা ভাইয়া, বুঝছো? আর হার্টের নিচ দিয়ে যদি কোনো কিছু বের হয়ে যায়, হার্টের নিচ দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে এটাকে আমরা বলবো ধমনী, ঠিক আছে? হার্টের নিচ দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে কি বলবো? ধমনী। আর হার্টের উপর দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে কি বলবো? শিরা, ঠিক আছে? ওকে, সো নিচ দিয়ে গেছে, তার মানে এটার নাম হচ্ছে ধমনী, এটার নাম হলো ধমনী। কি ধমনী হবে? এটা কোথায় যাচ্ছে তার উপরে, এটা যাচ্ছে ফুসফুসে। কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। এটা যাচ্ছে ফুসফুসে। সো ফুসফুসে যাচ্ছে যেহেতু, তার মানে এটার নাম হলো ফুসফুসীয় ধমনী। এটার নাম কি? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী এটার নাম, বুঝছো? ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? এই যে ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে আসলে কি রক্ত যাচ্ছে বলতো? এখান থেকে কি আছে? CO2 আছে না?
তাহলে এখানে এর মধ্যে দিয়ে CO2 যুক্ত রক্ত ফুসফুসে যাচ্ছে। ফুসফুস কি করবে, কার্বন ডাই অক্সাইডকে বাইরে দিয়ে দিবে, আর বাইরে থেকে সে কি করবে, বাইরে থেকে অক্সিজেনকে ভেতরে নিবে। সো নেওয়ার পরে এই ফুসফুসের যে রক্তটা এটাকে পরিশুদ্ধ করে এই রক্তটাকে এই যে এখান দিয়ে এই উপর দিয়ে লেফট এট্রিয়ামে আসবে। আর লেফট এট্রিয়ামে যেটা আসবে এটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। এটার নাম কি, ফুসফুসীয় শিরা। এটা ফুসফুসীয় শিরা হলেও এটার মধ্য দিয়ে যেই রক্তটা আসছে সেটা অক্সিজেনেটেড ব্লাড। সেটা কি যুক্ত ব্লাড আসলো এখানে, অক্সিজেনেটেড ব্লাড। তারপর অক্সিজেন ব্লাডটা এখানে আসবে, এখানে এসে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে চলে যাবে। বুঝতে পারছো? সো এই যে ফুসফুসীয় ধমনী, এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। দেখো খেয়াল করো, ধমনী হইলেও এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করবে। বুঝছো? কি বহন করবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। নেক্সট, ওকে, ফুসফুসের মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, সিস্টোল ডায়াস্টোল, এই রক্তচাপটা কত বলো তো? স্বাভাবিক রক্তচাপটা কত? স্বাভাবিক রক্তচাপ কত? সবাই এই যে বাসায় অনেক সময় শুনে না যে প্রেসার বাড়ছে, প্রেসার কমছে, সেই প্রেসারের স্বাভাবিক অবস্থাটা কত বলো তো ভাইয়া? স্বাভাবিক অবস্থাটা কত? 12 দাগটা বলো ভাই। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? হ্যাঁ, 120/80। স্বাভাবিক রক্তচাপ কত? 120/80। ঠিক আছে, স্বাভাবিক রক্তচাপ কত ভাইয়া? 120/80। নেক্সট, সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? সাইনোএট্রিয়াল নোডটা কোথায় অবস্থিত? দেখো, হৃৎপিণ্ডের কিছু আছে যে এরা হচ্ছে কি করে জানো, এরা হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ করে। লাভান ক্লাসের গুরুত্ব বুঝবে কবে আল্লাহ জানে। অফলাইন ক্লাস বাদ দিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছি, লেভেলে না পড়ায় কিন্তু। আচ্ছা দেখো, সো সাইনোএট্রিয়াল নোড, দেখো সাইনোএট্রিয়াল নোড আমরা বুঝতে চাই। হ্যাঁ, তো সাইনোএট্রিয়াল নোডটা কি? স্যান বলি, এটাকে আমরা কি বলি? স্যান, সাইনোএট্রিয়াল নোড, স্যান। দেখো, হৃৎপিণ্ডের যে মায়োজেনিক নিয়ন্ত্রণ করার জন্য কি কি আছে জানো? এই যে স্যান আছে, সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে। তারপর এভিএন আছে, কি আছে বলো ভাই? এভিএন। এভিএন মানে কি? এভিএন মানে কি? এভিএন মানে এট্রিওভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে। তারপরে আছে তোমার বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস। আর আছে কি জানো? আর হচ্ছে পারকিনজি তন্তু। আর আছে কি? পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু। বুঝছো? সো এই পারকিনজি তন্তু, সো এই যে জিনিসগুলো আছে ভাইয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের যে মায়োজেনিক মানে নিয়ন্ত্রণটা হয়, এটা এরা নিয়ন্ত্রণ করে। কিভাবে? যে হৃৎপিণ্ড দেখো পেস মেকার, এদের কাজ কি? পেস তৈরি করে দেওয়া, গতি তৈরি করে দেওয়া। দেখো হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণটা হয়, পাম্প সারাক্ষণ হতেই আছে। সো পেসার আছে না, যেরকম পেস মেকার যে পেস তৈরি করে, গতি তৈরি করে দেয়, এইটা, ঠিক আছে। সো এই যে সাইনোএট্রিয়াল নোড, এটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। এটাকে কি বলি জানো? খুব ইম্পর্টেন্ট। সাইনোএট্রিয়াল নোডকে কি বলা হয় ভাইয়া? প্রাকৃতিক পেসমেকার। কারণ এটার কাজ হচ্ছে প্রথমে কি করা? পেস তৈরি করা বা গতি তৈরি করে দেয় হচ্ছে কি সাইনোএট্রিয়াল নোডটাই আগে প্রথমে এই কাজটা করা শুরু করে। তারপর এভিএন যেটা আছে, এট্রিওভেন্ট্রিকুলার নোড যেটা আছে, এভিএন যেটা আছে, এট্রিওভেন্ট্রিকুলার নোড যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি জানো? রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার, ঠিক আছে, রিজার্ভ পেসমেকার। এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। যখন সাইনোএট্রিয়াল নোড কাজ করতে পারে না, স্যান যখন কাজ করতে পারে না, তখন এভিএন কাজ করা শুরু করে, ঠিক আছে। তারপর স্যান থেকে উদ্দীপনা এভিএন এ যায়, এই স্যান থেকে উদ্দীপনা এভিএন এ যায়, তারপর এভিএন থেকে বান্ডল অফ হিস থেকে পারকিনজি তন্তুতে যায়। সো স্যানটা কোথায় থাকে? এই যে এখানে থাকে, ঠিক আছে, ডান অলিন্দের প্রাচীরে। আর এট্রিওভেন্ট্রিকুলার নোড কোথায় থাকে? এই যে ডান অলিন্দ আর ডান নিলয়, হ্যাঁ, ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যবর্তী জায়গায়, মানে এই যে রাইট এট্রিয়াম আর এই যে রাইট ভেন্ট্রিকল, এই দুটার মধ্যবর্তী অংশে থাকে এভিএন, ঠিক আছে। আর এই যে এই যে প্রাচীর, এই জায়গাটাতে থাকে কে? এই জায়গাটা থাকে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস,
বান্ডল অফ হিস থাকে এই জায়গাটাতে, বুঝছো? আন্তঃনিলয় পর্দায়, আন্তঃনিলয় পর্দায়। আর দুই পাশে কে থাকে? দুই পাশে থাকে এই যে পার্কিনজে তন্তু। দুই পাশে কে থাকে? পার্কিনজে ফাইবার। পার্কিনজে এই যে এই চারপাশে এইদিকে বরাবর থাকে পার্কিনজি ফাইবার। যখন এই উদ্দীপনা আস্তে আস্তে এই যে স্যান থেকে এভিয়ান, এভিয়ান থেকে বান্ডল অফ হিস, বান্ডল অফ থেকে পার্কিনজি ফাইবার আসলে হৃৎপিণ্ড এরকম মানে পাঞ্চ করে, সংকোচন প্রসারণ করে। তাহলে সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? যে ডান এট্রিয়ামের প্রাচীরে। ওকে সুমাইয়া রাফিজা, নেক্সট। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগ স্থলের কপাটিকার নাম কি? একটু আগে দেখাইছি যে হৃৎপিণ্ডের ডান অলিন্দ, হ্যাঁ, মানে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এই দুইটা সংযোগ স্থলে কোন কপাটিকা থাকে? আর লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের সংযোগ স্থলে কোনটা থাকে? তোমরাই পারবা, বলো, অ্যানসার দাও, দ্রুত অ্যানসার দাও। চোদ্দের বি, ট্রাইকাসপিড, একটু বানানটা ভুল আছে। ট্রাইকাসপিড কপাটিকা, এই মাইটাল মানে কি? এই বাইকাসপিডের অপর নামই হচ্ছে মাইটাল। বাইকাসপিড কপাটিকার অপর নামই হচ্ছে কি? বাইকাসপিড কপাটিকার অপর নাম হচ্ছে মাইটাল কপাটিকা, ঠিক আছে? পালমোনারি তো এই যে পালমোনারি কোথায়? এই যে এখানে থাকে পালমোনারি কপাটিকা, বুঝছো? এই যে পালমোনারি যায় না এখান থেকে, এটা কিন্তু পালমোনারি কপাটিকা। অ্যাওয়ার্টিক কোথায় থাকে? এই যে এখানে, অ্যাওয়ার্টার এখানে এই মুখে থাকে অ্যাওয়ার্টিক কপাটিকা। এই পালমোনারি কপাটিকা এগুলো কিন্তু, এই যে পালমোনারি এবং অ্যাওয়ার্টিক কপাটিকা এগুলো কিন্তু অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, হ্যাঁ, পালমোনারি অ্যাওয়ার্টিক এগুলো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, মনে রাখবে। নেক্সট, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সাথে নিচের কোনটি সংযুক্ত থাকে? বলো এবার। নিচের ডান অ্যাট্রিয়ামের সাথে, দেখো হৃৎপিণ্ড নিয়ে কাহিনী, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সাথে নিচের কোনটি সংযুক্ত থাকে? ডান অ্যাট্রিয়াম মানে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। সো হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সাথে কোনটি সংযুক্ত থাকে? বলো। পনেরো নাম্বার প্রশ্ন, হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামের সাথে কোনটি সংযুক্ত থাকে? ডান এট্রিয়াম, তাই না? তাহলে ঊর্ধ্বদেশীয় মহাশিরা এখানে আসে, নিম্নদেশীয় মহাশিরা এখানে আসে। সো ঊর্ধ্ব নিম্ন মহাশিরা। সিস্টেমিক ধমনী তো এখানে থাকে, এই যে লেফট ভেন্ট্রিকলের সাথে সিস্টেমিক ধমনী থাকে। পালমোনারি শিরা থাকে কোথায়? এই যে ফুসফুস থেকে এখানে যায় পালমোনারি শিরা। এই যে লেফট অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে পালমোনারি শিরা। সবই বুঝাই দিচ্ছি একদম। তাহলে অ্যান্সার হবে কি? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। ওকে, মানুষের হৃৎপিণ্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম কি? মানুষের হৃৎপিণ্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম কি? বলো।
ওকে, তো বলো মানুষের হৃৎপিণ্ডের নিম্নমুখী ক্রমশ সরু নিম্নমুখী অংশটা কি? হ্যাঁ ঠিক বলছো। দেখো অনেক সময় এটা ভুল করে, দেখো উপরের দিকের অংশ কিন্তু অ্যাপেক্স বলতে বোঝায় চূড়া, কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে জিনিসটা কিন্তু উল্টা। এই অ্যাপেক্স কিন্তু চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই বেসটাকে, এই নিচের দিকের অংশ যেটা এটাকে বলা হচ্ছে নিচের অংশকেই বলা হচ্ছে, এটা নিচের অংশকে বলা হচ্ছে অ্যাপেক্স, আর উপরের অংশকে বলা হয় বেস। এইটার ক্ষেত্রে উপরের দিকের অংশ উল্টা। নেক্সট, কৃত্রিম পেসমেকারের ব্যাটারিটা কিসের তৈরি থাকে? কৃত্রিম যে পেসমেকার গুলো আছে, এই কৃত্রিম পেসমেকারের ব্যাটারিটা কিসের তৈরি বলো? কৃত্রিম পেসমেকার যেটা আছে, এই কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? দেখো কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? সতেরো বি, ইয়েস, লিথিয়াম ব্যাটারি। নেক্সট দেখি 18, কোন এনজিওপ্লাস্টি বর্তমানে সবথেকে বেশি প্রচলিত? কোন এনজিওপ্লাস্টি বর্তমানে সবথেকে বেশি প্রচলিত? এনজিওপ্লাস্টি যেগুলো আছে এর মধ্যে কোনটা সবথেকে বেশি ব্যবহৃত হয়? বেলুন, লেজার, করোনারি অ্যাথ্রেক্টমি নাকি করোনারি স্টেন্টিং? এনজিওপ্লাস্টি, এই এনজিওপ্লাস্টি গুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি প্রচলিত জানো? দেখো এরকম কি হয়, এরকম দেখা যায় যে প্লাক সৃষ্টি হয়, এরকম চর্বি সৃষ্টি হয়, তখন দেখা যায় যেরকম একটা খুব সুন্দর এক ধরনের স্ট্যান্ড পাঠানো হয়। সো এই স্ট্যান্ডের মধ্যে একটা বেলুন থাকে, সো বেলুনটাকে বাইরে থেকে ফুলানো হয়, এটা এখানে যে একটা সময় যে দেখা যায় যে এগুলোকে সরায়ে এর ভেতরে এই স্ট্যান্ড চলে আসে, তখন কি করে এই চর্বিগুলোকে সরায় ফেলে, তারপর বেলুনটাকে বাইরে বের করে নিয়ে আসে, তখন এই জায়গা দিয়ে আবার সুন্দর মতো রক্তটা চলাচল করতে পারে। সো এটা হচ্ছে কি বলা হয় জানো? এটাকে বলা হয় করোনারি স্টেন্টিং। তোমরা অ্যানসার দিয়েছো 18 ডি সুমায়ানি এমডি কাদের, ইয়েস, করোনারি স্টেন্টিং। ঠিক আছে, করোনারি স্টেন্টিং। 19 নম্বরে চলো, রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় কোন চিকিৎসার মাধ্যমে? ঠিক আছে, যখন দেখা যায় যে এরকম দেখা যাচ্ছে যে একদম ফুল ব্লক হয়ে গেছে, পুরো চর্বি জমে গেছে, তো এই রক্ত সরবরাহ করার জন্য তখন দেখা যায় যে কিছু বিকল্প পথ সৃষ্টি করা। তো রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় কোনটার মাধ্যমে? রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় কোনটির মাধ্যমে? বলো সবাই অ্যানসার দাও, রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় কোনটার মাধ্যমে? রক্ত সরবরাহের বিকল্প পথ সৃষ্টি করা হয় কোনটার মাধ্যমে? দেখি লিখছো?
19 ইয়েস, হ্যাঁ, বাইপাস রোড করা হয়, যেমন এরকম বাইপাস সার্জারি করা হয়, পা থেকে একটা শিরা কেটে আনা হয়, সেই শিরাটাকে বলা হয় স্যাফেনার শিরা। কি শিরা? স্যাফেনার শিরা। পা থেকে কেটে এনে তারপরে এই যে বিকল্প পথ সৃষ্টি করা হয়। 20 নাম্বার দেখো, কোনটি অ্যানজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? কে কোথা থেকে ক্লাস দেখতেছো? কি অবস্থা সবার বলো? কি পরীক্ষা দিবা সামনে? এটার অ্যানসার দাও আর বলো শুনি। শ্রীমা সাহা নিকি। দেখছো, ফ্রি দিলে মানুষ আর খায় না। প্রথম প্রথম খুব খাচ্ছিল, সবাই বেশি বেশি ক্লাস দেখতেছিল, এখন আর দেখে না, এখন কম হয়ে গেছে। কন্টেন্ট যে ফ্রি পাচ্ছে। তাহলে বলো কোনটা হচ্ছে এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? করোনারি স্টান্টিং, করোনারি এথ্রেক্টমি, বেলুন এনজিওপ্লাস্টি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। ইয়েস, 20 নম্বরের হচ্ছে কত? ডি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। তারপরে দেখো, বলা হচ্ছে যে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজো করে দেয়? রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো আছে, এগুলোর মধ্যে একটা ফ্যাক্টর আছে যেটা বগুড়া থেকে, এগুলোর মধ্যে হচ্ছে একটা ফ্যাক্টর আছে যেটা হেপারিনকে নষ্ট করে দিতে পারে, হেপারিনকে অকেজো করে দিতে পারে। সেটা কোনটা? আর কে কোথা থেকে ক্লাস দেখছো? কেমন আছো সবাই বলো শুনি, তোমাদের কি অবস্থা, কেমন আছো, কি করছো, দিনকাল কেমন যায়? টেনশন করো নাকি? বলো, এটার অ্যান্সার দাও ভাইয়া। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজো করে দেয়? রাজশাহী থেকে, রাজশাহীতে খুবই আম হয়, আম খাওয়ার দাওয়াত দিও, ঠিক আছে? ওকে, তারপরে বলো, 21-এর ডি হবে না রে, 21-এর কিন্তু ডি হবে না। দেখো, রক্তের মধ্যে থাকে কি জানো? রক্তের মধ্যে, ধরো রক্তের মধ্যে কি থাকে? হেপারিন থাকে। রক্তের মধ্যে থাকে তোমার হেপারিন। হেপারিন এর ভেতরে থাকে, বুঝছো? হেপারিন থাকার কারণে, হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। হেপারিন থাকলে কি হয়? রক্ত জমাট, রক্ত জমাট বাঁধে না। হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। কিন্তু এই হেপারিনকে অকেজো করে দিতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে কি? হেপারিনকে নষ্ট করে দিতে পারে কে? থ্রোম্বোপ্লাস্টিন। এই জন্য এই যে থ্রোম্বোপ্লাস্টিন যেটা আছে, ঠিক আছে, এই ধরো আমাদের যেই ইয়ে আছে যেটা, ঠিক আছে, ধরো আমাদের যেই 13টা যে ফ্যাক্টর আছে না রক্ত জমাট বাঁধার, 13টি যে ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা? 13টি ফ্যাক্টর। তো এই 13টা ফ্যাক্টরের মধ্যে 4টা তো প্রধান, তাই না? 4টি প্রধান। তো এই যে 4টা প্রধান যে ফ্যাক্টর গুলো আছে, 4টা প্রধান যে ফ্যাক্টর, এই 4টা প্রধান ফ্যাক্টর গুলোকে আমরা কেমনে মনে রাখি ভাই? 4টা প্রধান ফ্যাক্টর গুলোকে আমরা কেমনে মনে রাখি? সেইটা আমরা এরকম মনে রাখি না যে ফুল পড়ে টুপ করে টাইপের, সেগুলো কিছু দিয়ে মনে রাখা যায় যে ফুল পড়ে টুপ করে। একটু আগেও দেখিয়েছি তোমাদেরকে যে ফুল পড়ে টুপ করে দিয়ে। সো এই যেগুলো আছে, ঠিক আছে, এই 4টার মধ্যে এই 4টা হচ্ছে মেইন। এই যে ফাইব্রিনোজেন, 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 তারপরে এই যে পরে থেকে হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন, এই যে টুপ থেকে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, প্লাস্টিন, আর এই করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, করে দিয়ে হচ্ছে কি? ক্যালসিয়াম আয়ন, Ca2+ আয়ন। আর ব্যাপার হচ্ছে ভাইয়া, এই সবগুলো থাকে রক্তরসে।
এই যে ফাইব্রিনোজেন এটা থাকে রক্ত রসের মধ্যে, রক্ত রসে থাকে। প্রোথ্রম্বিনও রক্ত রসে থাকে, রক্ত রসে থাকে। আবার তোমার এই যে ক্যালসিয়াম আয়ন এটাও রক্ত রসে থাকে, রক্ত রসে থাকে। কিন্তু এই যে থ্রম্বোপ্লাস্টিন এটা থাকে কোথায় জানো? এটা থাকে, মাথায় রাখতে হবে, এটা থাকে হচ্ছে অনুচক্রিকাতে, অনুচক্রিকাতে থাকে, অনুচক্রিকাতে, ঠিক আছে? অনুচক্রিকার ভেতরে এটা থাকে। কারণ কি? কারণ হচ্ছে ধরো ধরো কারোর এইভাবে হাত আছে, হাতটা ধরো কেটে গেছে, তাহলে কেটে গেলে ধরো এখান থেকে তার রক্ত ব্লাড বের হচ্ছে, ধরো এখান থেকে ব্লাড বাইর হচ্ছে। তো ব্লাড যখন বাইর হয় তখন ব্লাডের সাথে সাথে রক্ত কণিকা গুলোও বাইর হয়। তো যখন রক্ত কণিকা ধরো অনুচক্রিকা যখন বাইর হচ্ছে, তখন এর ভেতরে এই অনুচক্রিকা বাইরে যে অক্সিজেনের সংস্পর্শে এসে এটা ভেঙে যায়। অনুচক্রিকার মধ্যেই ধরো এটা অনুচক্রিকা, এর মধ্যেই আবার এরকম একটা মানে আবরণের মধ্যে এরকম থাকে যে এই থ্রম্বোপ্লাস্টিনটা, যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, বাতাসের সংস্পর্শে আসলে এটা ভেঙে যায়। ভেঙে গেলে ওই যে থ্রম্বোপ্লাস্টিন বাইরে বের হয়ে চলে আসে, তখন কি করে এই স্পেসিফিক জায়গার হেপারিনকে নষ্ট করে দেয়, এখানে রক্ত জমাট বেঁধে দেয়। তারপরে আরো কিন্তু কাজ করে, এই যে থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়, ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে নিষ্ক্রিয় যে প্রোথ্রম্বিন আছে, এই নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে কনভার্ট করে, বুঝছো? সক্রিয় থ্রম্বিনে কনভার্ট করে। আবার এই যে সক্রিয় থ্রম্বিন যে কি করে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালে পরিণত করে, ফাইব্রিন জালে তৈরি করে। তাই কিন্তু ওই যে যেই জায়গাটাতে কেটে যায় সেখানে একটা জাল সৃষ্টি হয়, জাল সৃষ্টি হয়, এরকম যেখানে কেটে যায় এরকম জাল মতো সৃষ্টি হয়, যাতে ব্লাডটা বাইরে না যেতে পারে। ওইটা টান দিয়ে তুললে দেখা যায় যে আবার ব্লাড বাইরে চলে আসে। তো বুঝতে পারছো? তো বলো, ক্লাস বুঝতে পারছো তোমরা সবাই? সবগুলো টপিক থেকে টাচ করার চেষ্টা করছি, সবগুলো টপিক থেকে প্রশ্ন রেখেছি। সো এই রিলেটেড প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি। বলো, কি অবস্থা সবার? বলো সবাই, ক্লাস বুঝছো? কেমন আছো সবাই? কি করো? কি করো বলতে কেমন যাচ্ছে দিনকাল? আবার দেখা হবে শুক্রবারে। জি বুঝছি, আলহামদুলিল্লাহ, ভালো ভালো। ওকে, তোমরা ওকে, তো সবাইকে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ ক্লাসের সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত থাকার জন্য। ঠিক আছে, সবাই সবার মতো চেষ্টা করো ক্লাসে, ইনশাআল্লাহ তোমরা কিন্তু ভালো করতে পারবা। ঠিক আছে, ভালো পরীক্ষা দিতে পারবা। ভালো মতো করে পড়ো সবাই, হ্যাঁ? ওকে, ভালো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ। কাদের মনে হয় লাস্টের দিকে আসছিল, তাই না? কাদের
আচ্ছা, এটা সেভ দিয়ে দেই, সেভ দিয়ে তোমাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, নামাজ কালাম পড়ো। হ্যাঁ, আল্লাহর কাছে চাও, তুমি যে কি চাও সেটা তাকে বলো, ইনশাআল্লাহ তিনি তোমাকে ফিরাবে না, তিনি তোমাকে সেটাই দিবে তুমি যেটা চাও, এই আর কি। সো ক্লাস, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।